স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। কোথাও কঠোর কোথাও ঢিলে ঢালা ভাবে চলছে বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের লকডাউন। 50% বেশি সংক্রমণ হার নিয়েও উদাসীন সাতক্ষীরার মানুষ। সেখানে প্রশাসন লকডাউন দিলেও তা কার্যকরে উল্লেখযোগ্য ভূমিকা নেই। নোয়াখালীর অবস্থাও একই রকম, তবে কিছুটা ব্যতিক্রম নওগাঁতে। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার লকডাউন শুরুর প্রথম দিনে সাতক্ষীরায় অনেকটাই ঢিলেঢালা ভাব। সকালে সড়কে রিকশা, অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলেছে বাধাহীনভাবে। মানুষও বের হয়েছেন যার যার কাজে। অনেককে নির্দেশনা অমান্য করে জমায়েত হতেও দেখা গেছে। গেল একদিনে সাতক্ষীরায় শনাক্তের হার 52%-এর উপর। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 50 জন। সাতক্ষীরার মতো নোয়াখালীর অবস্থা অনেকটা একই। দোকানপাট না খুললেও সড়কে পরিবহনের অভাব নেই। মূল সড়কগুলোয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অলিগলি কিংবা পাড়া মহল্লার দোকান খুলেছে স্বাভাবিক দিনের মতো। প্রশাসনের নজরদারি সব জায়গায় নেই। দু এক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকলেও তাতে কাজ হয়েছে খুব কম। খাদ্য কোনো ব্যবস্থা করে দিয়েছে, উনি কোনো খাদ্যের ব্যবস্থা করে না। ওনার যারা প্রতিনিধি হেরা ওনার পরিবার আহার নিয়ে বাইরে বিক্রি করে। প্রশাসনের কড়াকড়িতে অনেকটাই স্থবির নওগাঁ পৌর শহর ও নিয়ামতপুর সদর। গুরুত্বপূর্ণ প্রায় সব মোড়েই আইন শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট আছে। তদারকি চলছে দিনের বেশিরভাগ সময়ে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে মানুষের বের হওয়ার হারও কম। সাবজেক্ট হচ্ছে এইটা। লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ শহরে যানবাহন ও মানুষের চলাচল কম হলেও গ্রামাঞ্চলে প্রভাব পড়ছে না। শহরের 30টি পয়েন্টে পুলিশ কাজ করছে। প্রয়োজন অনুসারে কোথাও কোথাও বসছে চেকপোস্টও। একই সাথে জেলা প্রশাসনের 12টি ভ্রাম্যমাণ আদালত লকডাউন কার্যকরে কাজ চালিয়ে যাচ্ছে। জেলায় গেল 24 ঘন্টায় শনাক্তের হার 60%। নতুন করে শনাক্ত হয়েছেন 107 জন, মারা গেছেন 5 জন। ডেস্ক রিপোর্ট নিউজ 24। এই বিষয়ে আরো তথ্য জানাতে সাতক্ষীরা এবং নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মনি এবং আকবর হোসেন সোহাগ। শুরুতে চলে যাচ্ছি সাতক্ষীরা, সেখান থেকে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম মনি। মনি, সাতক্ষীরাতে 7 দিনের লকডাউন শুরু হয়েছে, সেখানে অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? বিধি নিষেধ কতটা মেনে চলছে মানুষ? অর্থী, আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরায় সকাল থেকে লকডাউন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে ইজি বাইক সহ সব ধরনের বৈধ অবৈধ যান চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু বিধিনিষেধের ভিতরে বেশ কিছু দোকানপাট খোলা রয়েছে। তবে বেলা 11টার দিকে পুলিশের বেশ কিছু তৎপরতা আমরা দেখতে পেয়েছি। সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেই পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। তারপরেও কিন্তু সাধারণ মানুষ বিধি নিষেধ মানছে না, তারা নিত্য প্রয়োজনীয় কাজে বের হয়েছেন। এছাড়া অর্থে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, বাংলাদেশের সর্বদক্ষিণের দক্ষিণ সাতক্ষীরার 138 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি টহল জোরদার করা হয়েছে। এছাড়া সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত সব নিত্য প্রয়োজনীয় কাজে বাজার, কাঁচা বাজারগুলো খোলা রাখার কথা রয়েছে। এরপর থেকে কিন্তু সব ধরনের দোকানপাট এবং কাঁচা বাজার বন্ধ থাকার কথা রয়েছে। আর আমরা দেখেছি যে বিশেষ করে শহরের ভিতরে পুলিশের চেকপোস্ট বাড়ানো হলেও সাধারণ অবৈধ নথিমন করিমন সহ বেশ কিছু যানবাহন অবাধে চলাচল করছে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ করোনা পরিস্থিতি। মনে অনেক ধন্যবাদ। এবার একটু নোয়াখালীতে চলে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। নোয়াখালীর কিছু এলাকায় লকডাউন শুরু হয়েছে, বিধিনিষেধ বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ অর্চি, আপনাকে জানিয়ে রেখে আমি সকাল থেকে যেমনটা বলেছিলাম 9টা এবং 10টার লাইভে, আসলে আজ সকাল থেকে নোয়াখালীর সদর উপজেলার একটা উপজেলা সহ 6টি ইউনিয়নে লকডাউন চলছে সকাল 6টা থেকে। আসলে গত কয়েক মাসের তুলনায় নোয়াখালীতে করোনা বেশ আক্রান্ত বাড়ছে। তো আসলে মানুষের মাঝে এক ধরনের উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কালকে বিকালে জেলা প্রশাসক পুলিশ সুপারকে হস্তক্ষেপে একটি জরুরি মিটিং হয়েছে। ওই মিটিংয়ে আজ সকাল থেকে 11 তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। আসলে কঠোরভাবে লকডাউন ঘোষণা করলেও প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন একটা নজরদারি দেখছি না। এখানে সিএনজি এবং রিক্সা ব্যাপক চলছে এবং
দোকানপাট অধিকাংশ বন্ধ থাকলেও কিছু কিছু দোকান গোপনে খোলা হচ্ছে এবং বিশেষ করে শহর এলাকায় কিছু দোকান বন্ধ থাকলেও গ্রামগঞ্জে গলিতে গলিতে দোকানপাট খোলা রয়েছে এবং মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা দিয়েছে। আমি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, তারা জানিয়েছেন যে প্রশাসনের পক্ষে আরও নজরদারি প্রয়োজন। যদি প্রশাসনের নজরদারি না দেওয়া যায় তাহলে গ্রামগঞ্জে সহ সব ক্ষেত্রে করোনা আরও দিন দিন বেড়ে যাবে, আরও আক্রান্ত সংখ্যা বেড়ে যাবে। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালী সিভিল সার্জন ইফতেখার মাসুমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে আমরা 6টি টিম গঠন করেছি, 6টি টিম গঠন করা হয়েছে এবং প্রত্যেক জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ টহল দিচ্ছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর থেকে সর্বশেষ। সোহাগ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে মনিরুল ইসলাম মনি এবং আকবর হোসেন সোহাগ যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা এবং নোয়াখালী থেকে। করোনাকালে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ঠিক তখনই কিশোর কিশোরীরা ইন্টারনেটে পাবজি এবং ফ্রি ফায়ার খেলায় মেতে উঠেছে। এতে কিশোর বয়সী শিক্ষার্থীদের মানসিক বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। সন্তানের কথা শুনছেন না অভিভাবকদের। সিআইডি প্রধান নিউজ 24-কে বলেন, এই গেমসগুলোর মাধ্যমে কোনো ক্রাইম হচ্ছে কিনা সেই বিষয়গুলো মনিটর করা হচ্ছে। লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ভিডিও গেমে এখন আসক্তি মানসিক রোগের তালিকায়। পাবজি ও ফ্রি ফায়ার গেমে আসক্ত তারা ভিপিএন সহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারে। এই সুযোগে তরুণ প্রজন্ম এই গেম দুটির প্রতি আসক্ত হয়ে পড়ছে। ঢাকার কাঁঠাল বাগানের বাসিন্দা সাইফুল্লাহ মাহমুদ সবুজের বাড়িতে গিয়ে দেখা যায় তার 2 সন্তান ছুটির দিনের অবসরে ভিডিও গেম খেলতে ব্যস্ত। স্কুল শেষে অবসর পেলেই তারা ঝুঁকে পড়ে প্লে স্টেশন, না হলে স্মার্টফোন বা ট্যাবের স্ক্রিনে। আর এই ডিজিটাল প্রযুক্তি যতটা না উপকার করছে, তার চাইতে বাচ্চাদের বিচ্ছিন্ন করে দিচ্ছে পরিবার থেকে। শিশু কিশোররা বলছে, পড়ালেখা কমে যাওয়ার দীর্ঘ অবসরে এই গেমগুলোতেই তারা আনন্দ খুঁজে পায়। ভালোই লাগে, সবাই একসাথে খেলি, গোলাগুলি হয়, সেজন্যই খুবই ভালো লাগে গোলাগুলির গেমস। অভিভাবকরা বলছেন, বাইরে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার ব্যবস্থা না থাকায় বাচ্চারা ভিডিও গেম ধারণ করেই তাদের অবসর আনন্দ খুঁজে নিচ্ছে, যার ফলে তাদের হাতে উঠে আসছে পাবজি এবং ফ্রি ফায়ার গেমসগুলো। কিন্তু প্রশ্ন, এই গেমসগুলো কতটুকু মানসম্মত? যৌথ পরিবার ভেঙে যাওয়া, সেই সঙ্গে শহরগুলোয় পর্যাপ্ত বিনোদনের অভাবকেও এই গেমে আসক্তির জন্য দায়ী করেন অভিভাবকরা। একটু তো প্রবলেম তো হইতেছেই। আর এই ফ্রি ফায়ার বা এই পাবজি গেমসগুলো তো অ্যাকচুয়ালি মানসম্মত না, যে ওরা যে খেলতেছে এগুলো তো পড়াশোনার প্রতি একটু এফেক্টটা পড়তেছেই। এই সব বিষয়কে মাথায় রেখে সিআইডি প্রধান নিউজ 24-এর একান্ত সাক্ষাৎকারে জানান, তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপদগামী হচ্ছে। পরিবারের প্রধান দায়িত্ব বাচ্চাদের সময় দেওয়া ও তা কৌশলে নজরদারিতে রাখা। আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, খেলাধুলার টাইম ছিল। এখনও বাচ্চারা অনলাইন বেসড বিভিন্ন রকম গেম খেলে থাকে, তাদের মধ্যে নেটওয়ার্কিং হয়, সেটা খারাপ কোনো কিছু না। কিন্তু খেয়াল রাখতে হবে সেটার জন্য অ্যাক্সেস না হয়ে যায়। এবং আমরা দেখেছি এইসব গেম থেকে অনেকে ক্রাইমে জড়ায় পড়েছে। দেশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মনে করেন, এসব গেম কোমলমতিদের উপর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে তাদেরকে স্বাভাবিক সৌজন্যের বদলে আগ্রাসী করে তুলছে। পর থেকে মাকে বইয়ের আগ পর্যন্ত। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দিনের বেলা খেলাধুলা করতে বলছেন। রাজশাহীর আমের খ্যাতি দেশ জুড়ে। এখন চলছে ভরা মৌসুম। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমে উঠেছে রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় আমের পাইকারি বাজার বানেশ্বর। সেখান থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। রাজশাহী অঞ্চলে এবার আমের সরবরাহ কেমন, আর এই বাজারে প্রতিদিন কি পরিমাণ আম ক্রয় বিক্রয় হয়? ধন্যবাদ অর্থী। রাজশাহীর যে সবচেয়ে বড় আমের বাজার সেটি হলো রাজশাহীর পুঠিয়ার আমের বাজার, যেটি আগে সড়কে বসতো, এটি এবার কলেজ মাঠে নিয়ে আসা হয়েছে যাতে স্বাস্থ্যবিধি মেনে এখানে বেচাকেনা করা যায়। সরবরাহ প্রচুর, কারণ একেবারে ভরা মৌসুম চলছে এখন আমের। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে যে পুরো বাজারে যে জাতের আমগুলি এখন পর্যন্ত নামানোর কথা, গোপালভোগ, খিরসাবাদ বা হিমসাগর, লকনা এবং কিছু ল্যাংড়া জাতের আমও এসেছে। তবে ক্রেতারা যেভাবে আসার কথা সেইভাবে কিন্তু এখনো আসেননি বলে বিক্রেতারা বলছেন। তারা যেটি বলছেন যে লকডাউনের কারণে বা করোনার ভাইরাসের কারণে গত বছরও তারা দেখেছেন যে খুব একটা ব্যবসায়ীরা বাইরে থেকে এখানে আসেননি। এবারও একই অবস্থা, এখনো খুব একটা ব্যবসায়ীরা এখানে এসেছেন এমনটি নয়, তাদের প্রতিনিধিদের মাধ্যমে এখানে আম কেনা হচ্ছে। আমরা একটু যদি একজনের সাথে কথা বলি, কি কি জাতের আম এখন বাজারে পাওয়া যাচ্ছে, দাম কেমন? খেরসাল, লোকনা, গোপালভোগ, মোহনভোগ 1600, 1800, 2000 টাকা মন। এর আগে যেমন দাম ছিল এবার কি কম না বেশি?
পুরো সীমিত, সেই সিস্টেম একই দাম পুরাই 19-20। ঢাকা থেকে কি ব্যবসায়ীরা আসছেন? হ্যাঁ আসতেন তো, না আসলে দাম বিক্রি হবে না। কি আগের মতো আসে না কম আসছে? আগে তিনি একটু কম আসতে। আগের চেয়ে কিছু কম যারা বলছিলেন। এবং এখানে আমরা যদি একটু দেখি যে আমের যে জাতগুলি মূলত যেগুলো চলে সেগুলো এখানে বাজারে এসেছে বেশি, এবং সেগুলোর দাম গত বছরের তুলনায় একটু কম এমনই বলছেন ক্রেতারা। কারণ 2000 থেকে 2200 টাকার মধ্যে গোপালভোগ, ক্ষীরসাপাত 1800 থেকে 2000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। লটনা জাতের আম পাওয়া যাচ্ছে 600 থেকে 700 টাকা মনে। ল্যাংড়া আম যদিও সরকারি বিধিনিষেধ অনুযায়ী আগামীকাল থেকে বাজারে আসার কথা, তারপরেও কিন্তু আজকে আসছে। এবং পুরো বাজার যদি আমরা দেখানোর চেষ্টা করি, এখানে একেবারে এখন আম যারা চাষি তারা নিয়ে আসছেন এবং পুরো বাজার মাঠটি যে ভর্তি হয়ে গেছে। এবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও যাতে ক্রেতা বিক্রেতারা যাতে সুবিধাজনক অবস্থায় বিক্রি করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এই ছিল রাজশাহীর পুঠিয়ার আমবাজার থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, অর্থী আপনার কাছে। শাহেদ, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে আমের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। মানুষ পৃথিবীর সেরা জীব বলে দাবি মানুষের, কিন্তু অন্য প্রাণীরও সমান অধিকারই পৃথিবীতে টিকে থাকার। প্রকৃতির কোনো জীব বা উদ্ভিদকে অপ্রয়োজনে বিনষ্ট না করে রক্ষা করা যায় প্রকৃতিকে। আর তাই মহামারীকালে এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য পরিবেশ পুনরুদ্ধার হোক সবার অঙ্গীকার। আর স্লোগান প্রকৃতির সংরক্ষণ করি, প্রজন্মকে সমৃদ্ধ করি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ সৌরজগৎ, আর সেই সৌরজগতের একটি অংশ পৃথিবী। এই পৃথিবীতেই আছে 60 লাখেরও বেশি জীবপ্রজাতি, যাদের একটি মানুষ। মানুষের যেমন অধিকার আছে এই পৃথিবীতে টিকে থাকার, তেমনি অধিকার প্রকৃতির বাকি সব প্রাণীরও। তাই কেবল মানুষের জন্য মানুষের সমস্যা সৃষ্টি করাই অপরাধ নয়, মানুষ ছাড়া অন্য যে কোনো প্রাণীর জন্য সমস্যা সৃষ্টি করাকেও অপরাধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের প্রচন্ড ক্ষমতা এবং তার লোভ, এই দুটো সমন্বয়ে তারা অনেক ক্ষতি করছে পৃথিবীর নিজের এবং মানবতার এবং ভবিষ্যতে। বিশেষজ্ঞদের মতে প্রকৃতির কোনো ক্ষুদ্র অংশও যে ভয়াবহ রূপ নিতে পারে তার প্রমাণ করোনা ভাইরাস। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যে দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ নিউক্লিয়ার বম্ব আছে তা দিয়ে সমগ্র পৃথিবীকে 300 বার উড়িয়ে দিতে পারবে, কিন্তু কোনো কাজে লাগলো না। আর যে 3 লক্ষ লোক মারা গেল সেখানে তো তার কাজে লাগলো না সে জ্ঞান। প্রকৃতিকে বহুবার বহুভাবে বিনষ্ট করেছে মানুষ। বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার বর্জন, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, দূষণ বন্ধ করা সহ নানাবিধ কাজ করে প্রকৃতিকে রাখা যায় সুস্থ বলে মনে করেন বিশেষজ্ঞরা। জীব ও উদ্ভিদ সব মিলিয়ে যে পরিবেশ প্রতিবেশ, তার কোনো একটি স্থানে বিচ্যুতি দেখা দিলে তার প্রভাব পড়ে সবার ওপর। তাই সব প্রাণী, সব উদ্ভিদ মিলে সহ অবস্থানে থাকলে ভারসাম্য রক্ষা হয় প্রকৃতির, পৃথিবীর। যাতে তাদের আবাসস্থল ঠিক থাকে, আমরা যাতে রক্ষা করতে পারি বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং তাদের উদ্ভিদকে রক্ষা করতে পারি, যাতে তারা মানব লোকালয়ে চলে না আসে। তাদের আবাসস্থল ধ্বংস হয়ে গেলে তারা কিন্তু আরো বেশি হিংস্র হয়ে আসবে এবং বিলুপ্ত হয়ে যাবে। প্রকৃতি মলিন হলে মলিন হয় মানুষও। তাই প্রকৃতিকে রুষ্ট না করে সকলে মিলে চলার আহ্বান বিশেষজ্ঞদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মানুষের নানা বিধ্বংসী কার্যকলাপে গত 3 দশকে সিলেটের পাহাড় টিলার একটি বড় অংশ বিলীন হয়েছে। পরিবেশবাদীদের তথ্য মতে এর পরিমাণ মোট পাহাড়ের প্রায় অর্ধেক। পাশাপাশি অপরিকল্পিত নগরায়নের ফলে বিলীন হয়ে গেছে 70% জলাধার। উজাড় আর দখল হয়েছে বনাঞ্চল। আর এইভাবে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, ভূমিকম্প, খরা, তাপমাত্রা বৃদ্ধি এবং অতিবৃষ্টির মতো মহাবিপর্যয়ের ঝুঁকি বাড়ছে বহুগুণে। এরই মধ্যে টানা 7 দফা ভূমিকম্প ভাবিয়ে তুলেছে পরিবেশবিদদের। সিলেট থেকে সৈয়দ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকৃতিকন্যা সিলেটের রূপে মুগ্ধ হয়ে কবিগুরু এই জনপদের নাম দিয়েছিলেন সুন্দরী শ্রীভূমি, কিন্তু সেই শ্রীভূমি এখন বিপরীত চিত্র ধারণ করেছে।
বছরের পর বছর বেপরোয়াভাবে পাহাড় টিলা ও বনাঞ্চল উজাড় করে গড়ে উঠেছে বসতবাড়ি। প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী টিলা পাহাড়ের বুক থেকে বোমা মেশিনের মাধ্যমে উত্তোলন করা হয়েছে পাথর। বিরামহীন এমন বিধ্বংসী কর্মকাণ্ডে হারিয়ে গেছে অর্ধেকেরও বেশি পাহাড় টিলা, উজাড় হয়েছে বনাঞ্চল। আমরা একাধারে আমাদের সিলেট মহানগরের আশপাশের যে জলাভূমি ছিল সেই জলাভূমিগুলো হারিয়ে ফেলেছি। সিলেট মহানগরের ভেতরে যে পুকুর দিঘি ছিল এর ভেতরে অনেক পুকুর দিঘি জলাশয় ইতিমধ্যে ভরাট হয়ে গেছে। পরিবেশবাদীদের মতে প্রকৃতি ধ্বংস করে এমন নগরায়ন উল্টো কাল হয়ে দাঁড়িয়েছে মানুষের জন্য। তাহলে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড যতদিন আমরা বন্ধ না করব ততদিন প্রকৃতি তার বিরূপ প্রতিক্রিয়া অব্যাহতই রাখবে। এদিকে নগরীতে টানা 7 বার ভূমিকম্প দিয়ে গেছে বড় দুর্যোগের আভাস। এমন পরিস্থিতিতে সবুজ সিলেট গড়ার দিকেই জোর দিচ্ছে নগর ভবন। আমাদের যত টিলা আছে, যত গেভিয়ার্ড আছে, এমন নদীর পাড়টাকে আমরা সবুজায়ন করতে চাই, অবৈধ স্থাপনাগুলা উচ্ছেদ করব। পরিবেশ অধিদপ্তর বলছে আইনের প্রয়োগে কমেছে অবৈধ পাথর উত্তোলন, আর পরিবেশ বিধ্বংসী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। পাহাড় কর্তন এবং বিরুদ্ধে আমরা আমার হিসাবে প্রায় 30টার মতো আমরা মোবাইল কোর্ট এবং এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি। আমরা ইটগাটার বিরুদ্ধে প্রায় 17টি অভিযান পরিচালনা করেছি, সাথে মোবাইল কোর্টও ছিল। এতে আমরা প্রায় 1.5 কোটি টাকা জরিমানা আদায় করেছি। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটন নির্ভর অর্থনীতি সচল রাখার স্বার্থে সিলেটের উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়টিকে আরও গুরুত্ব দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন দুপুর 12টার সংবাদ। একদিন দুই দিন ধরে নয়, একবার এক একজন জনপ্রতিনিধি গত 14 বছর ধরে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। ফলে রাস্তার ভাঙাচোরা এবং জলাবদ্ধতা যেন জীবন সঙ্গী হয়ে উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন মেডিকেল রোড টু পোকার বাজার রাস্তাটি। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও টনক নড়ে না কর্তৃপক্ষের। এলাকার ড্রেন খালগুলো নিয়মিত পরিষ্কার সহ জলাবদ্ধতায় স্থায়ী সমাধান চান এলাকাবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। ভাঙা রাস্তা আর ড্রেনে নোংরা পানিতে নাকাল স্থানীয়রা। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 52 ও 53 নম্বর ওয়ার্ডের সংযোগ সড়ক, যা জুরাইন মেডিকেল রোড পোকার বাজার নামে পরিচিত। ড্রেনে নোংরা পানি আর ভাঙা রাস্তাই যেন এখানকার ওয়ার্ডের বাসিন্দাদের নিত্যসঙ্গী। প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, যা বেশিরভাগ অলিগলি যেন আবর্জনাযুক্ত ছোট কুয়া। গুলশান বনানীতে যারা ট্যাক্স দেয় যে পরিমাণের আমরাও ট্যাক্স দেই, আমরা অবহেলিত কেন? একটা ওয়ার্ডে ম্যাক্সিমাম 50 জন সুইপার দেয়, কাম তো আমার মনে হয় 20 জনও করে না। মহিলা মানুষ খুব কষ্ট করে আইলাম, পাইনে পেরে একটা ছেলে আমার ধরে নিয়ে এলো। তরুণ জাগরণী কল্যাণ সংঘ এবং এখানকার যে স্থানীয় একটা সর্দার বাড়ি এবং ওনাদের সাহায্যে আমরা কিন্তু নিজস্ব উদ্যোগে এখান থেকে আপনার সেই পোকার বাজার পর্যন্ত কিন্তু আমরা বালি ফেলেছি। স্থানীয়দের অভিযোগ, এখানকার ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই বাসিন্দাদের দিন কাটে পানি সেচে। নির্বাচনের পর যখন উনি বাজেট পান তখন তিনি এই রোডে কাজ না ধরে উনি ওনার বাড়ির ওখানকার রোডে কাজ ধরেছেন। খালি বলে, এ বলা পর্যন্তই শেষ। আর এই দেশে বলাই আছে, এই দেশে বলা ছাড়া আর কিছু নেই। স্থায়ী জলাবদ্ধতায় ব্যবসার লোকসান হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে দোকানপাট। পয়ঃবর্জ্যযুক্ত পানি পেরিয়ে মসজিদে যাতায়াত যেন নির্বাক মুসল্লিরা। বৃষ্টি হলে আরো করুণ অবস্থা, পানি সমান হয়ে যায়, দোকানের সমান হয়ে যায়। ইবাদত করার জন্য মসজিদে আসবে, এই জুমার দিনে মসজিদে পর্যন্ত আসতে পারছে না পানির কারণে। তবে আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণের কথা জানান 52 ও 53 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলর। না হওয়ার কোনো কারণ নাই। মেয়র সাহেব যেহেতু আমাকে কথা দিচ্ছে, দুজনকেই কথা দিচ্ছে যে আমি আমার ব্যক্তিগত ফান্ডে হলে এটা করে দিব। এটা আমি বলছি, আমি ওই এলাকার রাস্তার ছবি নিয়ে মেয়র মহোদয়কে আমি দেখাইছি। আশ্বাস কিংবা কথার ফুলঝুরি নয়, সমস্যার টেকসই সমাধান চান এলাকাবাসী। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। মিরপুরের বাউনিয়া খাল দখলমুক্ত করার অভিযানের শেষ দিন আজ। অভিযানের পর্যবেক্ষণে সেখানে আছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এবং আমাদের সহকর্মী তালুকদার বিপ্লব আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে। বিপ্লব, অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে? মেয়র কি বলছেন?
জি ধন্যবাদ। আপনি বলছিলেন মিরপুরের যে বাউনিয়া খাল, সেই খালটি কিন্তু দীর্ঘদিন প্রশাসনিক পর্যায়ে অর্থাৎ আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু এই খালের উপরে যে স্থাপনা ছিল সেই স্থাপনা ভাঙার যে একটি প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা অবশেষে কিন্তু গত 3 দিন হলো যে এই খাল থেকে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম কিন্তু শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এবং এর মধ্যে দেখছেন খালের পানি প্রবাহ কিন্তু বেড়েছে। এবং আমার সাথে ঢাকা উত্তর সিটির মেয়র রয়েছেন, ওনার কাছ থেকেই আসলে জানতে চাচ্ছি, উনি পরিদর্শন করতে এসেছেন খালের এই সার্বিক অবস্থা। একটু বলবেন এই সার্বিক অবস্থা, একই সাথে জানতে চাচ্ছি রাজধানীর অনেক জায়গায় ছোট ছোট জায়গায় জলাবদ্ধতা হচ্ছে, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এই সম্প্রতি? আমরা দেখেছি গত বুধবার দিন এসেও আমরা সবাই যখন আসছি তখন দেখেছি যেখানে এরকম ধরনের প্রায় 100টি পিলার ছিল বেসমেন্ট করা, এবং পানির স্রোত কিন্তু ঠিক এই জায়গাটা এসে কিন্তু আটকে গিয়েছিল। আর আজকে পানির কিন্তু প্রবাহ হচ্ছে এবং পানি কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু এই যে জলবদ্ধতা, জল জোট করে আমরা রেখেছি, এটাতে কেউ কিন্তু কোনো সাহস পায় না এগুলো ভাঙার জন্য। আমরা ভেঙে দিয়েছি। আমার মেসেজ হচ্ছে হলো যে আমি কোনো অবৈধ দখলদারের জন্য কোনো বৈধ নোটিশ কিন্তু দেব না। অনেকে কিন্তু আমার কাছে এসেছিল, আমি বলছি না। তো আমি মনে করি জনগণকে নিয়ে আমাদের কাজগুলো করতে হবে, এবং যদি করতে পারি আমরা, এই ধরনের যে জলবদ্ধতা কিন্তু থাকবে না। এবং আমার এই মুহূর্তে কাজ হচ্ছে হলো যে সীমানা দেওয়া এবং যা দখল থেকে মুক্ত করা, এবং ঢাকাবাসীকে যত দ্রুত সম্ভব যে পানি 3 ঘন্টায় নামে বা 4 ঘন্টায় নামে, এটি কীভাবে আমরা 1 ঘন্টায় নিয়ে আসতে পারি, এই চ্যালেঞ্জটা আমরা নিতে। বৃষ্টিতে জলজট তৈরি হচ্ছে অনেক জায়গাতেই দেখছি, এই ব্যাপারে আপনার কি পদক্ষেপ, সবশেষ কি পদক্ষেপ নিয়ে? সবশেষ আমরা প্রায় 103টি জায়গা চিহ্নিত করেছি এবং আমরা কাজ করছি। আমি বলবো 333-র মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। নগরবাসীকে অনুরোধ করব, আমাদের যে অ্যাপস আছে জলবদ্ধতা অ্যাপসে গিয়ে আপনারা যোগাযোগ করুন। এছাড়াও আমরা হটলাইন খুলেছি, আমাদের ওয়েবসাইটে দেখে নিন। এই হটলাইনের মাধ্যমে আপনারা ফোন করতে পারবেন আমাদেরকে। ধন্যবাদ। শুনলেন ঢাকা উত্তরের মেয়র কিন্তু এই জলজটের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপগুলোর ব্যাপারে সাধারণ মানুষকে অবগত করেছেন, যেন সিটি কর্পোরেশনের যে হটলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে যদি কোথাও জলাবদ্ধতা থাকে অবগত করলে সাথে সাথে সিটি কর্পোরেশনের যেই কর্মীরা রয়েছে তারা দ্রুত সেই কাজটির সমাধান করবেন। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী তালুকদার বিপ্লব যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। দেশের অন্যতম বৃহৎ কলার হাট কুষ্টিয়ার মধুপুরে কমেছে কলার দাম। ঈদের আগে যা ছিল এখন নেমে এসেছে তার অর্ধেকেরও নিচে, কিন্তু খুচরা বাজারে প্রভাব পড়েনি দামের, বিক্রি হচ্ছে দ্বিগুণ 3 গুণ দরে। এ ব্যাপারে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা খতিয়ে দেখছে প্রশাসন। কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশের অন্যতম বৃহত্তম হাট কুষ্টিয়ার মধুপুর কলার হাট। হাটে সকাল থেকে কলা নিয়ে আসেন আশপাশের 6 জেলার কৃষক। প্রতিদিন এখান থেকে 50 ট্রাক কলা যায় দেশের বিভিন্ন এলাকায়। ঈদের পর থেকে অন্য রসালো ফল বাজারে আসায় এখানে কলার দাম অর্ধেকেরও নিচে নেমে এসেছে। আগে যেমন ছিল একটা কলার দাম ছিল 400-500, এখন হয়তো তার দাম 300-250-200। আগে ভালো দাম ছিল, এখন বাজার কম, এখন বাজার অর্ধেক আর কি। হাটে কাঁদি হিসাবে বিক্রি হওয়া কলা আকার ভেদে 6 থেকে 8 টাকা হালি পড়ছে, কিন্তু আড়তে রেখে পাকিয়ে যখন ভোক্তাদের কাছে যাচ্ছে দাম হাঁকা হচ্ছে দ্বিগুণ 3 গুণেরও বেশি। পচে নষ্ট হয় বেড়ে যায় দাম, বলছেন আড়তদাররা। যে 10 মণ কলা যদি একজন দেয়, তার 1 মণ কলা নষ্ট হয়ে যায়। 1 মণ কলা নষ্ট হয়ে গেলে 1 মণ কলার দাম 300 টাকা। ওই 300 টাকা তুলবে ওই 10 মণের উপর। এটা 8 টাকা 10 টাকা চাপা সবরি কলা, আর সবরি 16 টাকা 15 টাকা বেচছে। কলার দাম এত বেশি রাখার বিষয়টি মানতে নারাজ উপজেলা প্রশাসন। বাজার নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছেন তারা। স্বল্প মূল্যে যে মূল্যটান লাভ না করলেই নেওয়া একজন ব্যবসায়ীর জন্য সেই ধরনের লাভ রেখে কলা বিক্রি করবে। এই জন্য যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা আমি আমার ইউনোকে নির্দেশ দিয়েছি এটা করার জন্য। কুষ্টিয়া এলাকার সবরি এবং চাপা কলার সুনাম রয়েছে সারা দেশে। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নীতিমালা লঙ্ঘনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 2 বছরের জন্য নিষিদ্ধ হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে মাধ্যমটিতে কোনো পোস্ট শেয়ার দিতে পারবেন না তিনি। আর এটাই ফেসবুকের নতুন নীতিমালা প্রোটোকল অনুযায়ী ট্রাম্পের জন্য সর্বোচ্চ শাস্তি।
জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানটি শুক্রবার এক ঘোষণায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে গেল 6 জানুয়ারিতে সহিংসতায় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তার শাস্তির বিষয়টি গেল মেতে ফেসবুকের ওভারসাইট বোর্ডে পর্যালোচনা করা হয়। ওই বোর্ড সাবেক প্রেসিডেন্টের শাস্তি বহাল রাখে। ভবিষ্যতেও কোনো উস্কানিমূলক পোস্ট দিলে তার বিরুদ্ধে কেমন ধরনের ব্যবস্থা নেওয়া হবে তার একটি গাইডলাইন দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। গেল 7 জানুয়ারি বন্ধ করা হয়েছিল ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট। ওই দিন থেকে 2 বছরের নিষেধাজ্ঞা কার্যকর করা হলো। গেল মেতে জার্মানির বার্ষিক মূল্যস্ফীতি 1 দশকের মধ্যে সর্বোচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের দামও বৃদ্ধি পেয়েছে বলে এক পরিসংখ্যানে উঠে এসেছে তথ্য। এসব বৃদ্ধি করোনা মহামারীর সঙ্গে সম্পর্কযুক্ত বলে ধারণা করা হচ্ছে। এএফপি জানায়, চলতি বছরের শুরু থেকে দেশটির মূল্যস্ফীতি স্থিতিশীলভাবে বাড়ছে, যার কারণ হিসেবে কর প্রবর্তন এবং মহামারীর কারণে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে 6 মাসের বিক্রয় শুল্ক মওকুফকে দেখা হচ্ছে। বছরভিত্তিক জ্বালানির দাম 10% বৃদ্ধি হচ্ছে গেল মাসের মূল্যস্ফীতির কারণ, যা গেল এপ্রিলেও 8% ছিল। এছাড়াও খাদ্য সামগ্রীর দাম 1.5% ও পরিষেবা খাত 2.2% বৃদ্ধি পেতে দেখা গেছে। ইসিবির মানদণ্ড অনুযায়ী HIPCর তালিকায় দেখা যাচ্ছে বছর ভিত্তিতে 2.4% বেড়েছে জার্মানির মূল্যস্ফীতি। যৌন নিপীড়নের শিকার নারীর আত্মহত্যার ঘটনায় পদত্যাগ করেছেন দক্ষিণ কোরীয় বিমান বাহিনীর প্রধান লি সিয়ং ইয়ং। শনিবার দেশটির বিমান বাহিনীর বরাতে এই তথ্য দিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানায়, গেল মার্চে এক বাহিনীর নারী মাস্টার সার্জেন্টকে একই পদমর্যাদার এক পুরুষ সহকর্মী যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ ওঠে, কিন্তু সুষ্ঠু বিচার না পেয়ে আত্মহত্যা করেছেন ওই নারী। এই ঘটনার জেরে ক্ষমা চেয়ে শুক্রবার পদত্যাগ করলেন সিয়ং ইয়ং। এক বিবৃতিতে নিহতের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন তিনি। এছাড়াও দায়ী বিমান বাহিনীর মাস্টার সার্জেন্টকে গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে লির পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মুন জে ইন। গেল সেপ্টেম্বরে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। আজারবাইজানে বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চলের কালীবাজার এলাকায় শুক্রবার ল্যান্ডমাইন বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 জন সাংবাদিক এবং একজন সরকারি কর্মকর্তা ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল জাজিরা জানায়, বিস্ফোরণটিতে আরও 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর জেনারেলের দপ্তর। গেল বছর নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে 6 সপ্তাহ ধরে যুদ্ধ চলে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে। পরবর্তীতে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা। ল্যান্ডমাইনে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে এমন ধরনের মাইন পুঁতে রাখা এলাকার মানচিত্র সরবরাহ করতে আর্মেনিয়াকে আহ্বান জানিয়েছে আজারবাইজান। আর্মেনিয়া কোনো মানচিত্র দিচ্ছে না বলে প্রতিনিয়তই অভিযোগ করে আসছে আজারবাইজান প্রশাসন। এবারে খেলার খবর। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পরদিন শুক্রবার মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টিম হোটেলে জিম এবং সুইমিং করেছে ফুটবলাররা। বিশ্বকাপ বাছাই বাকি 2 ম্যাচ আছে বাংলাদেশের। 7 জুন ভারত ও 15 জুন ওমানের বিপক্ষে ম্যাচ দুটি থেকে ভালো কিছু অর্জনের লক্ষ্যে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। এদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার সোহেল রানা। বাকি 2 ম্যাচে ডাগ আউটে থাকতে হবে তাকে। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে পয়েন্ট অর্জন করায় পরবর্তী 2 ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস পাবে দল, বলেছেন তপু বর্মন। তো এটা আমার কাছে মনে হয় আমরা যদি এশিয়া কাপের ডিরেক্ট খেলতে চাই, ইন্ডিয়া ম্যাচের পয়েন্টটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এটা আমাদের মাথায় সবার আছে এবং সবাই খুব মোটিভেটেড এবং সবাই কনফিডেন্স বিল্ড আপ হয়েছে আমাদের গত ম্যাচের থেকে। তো আশা করবো এই কনফিডেন্সটা আমাদের ইন্ডিয়া ম্যাচে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্বকাপ বাছাই আফগানিস্তানের বিপক্ষে একটি মহামূল্যবান পয়েন্ট পাওয়ার পর লাল সবুজের তাঁবুতে আত্মবিশ্বাসের পালে লেগেছে বাড়তি হাওয়া। ভারত ও ওমানের বিপক্ষে বাকি 2 ম্যাচের আগে জেমির দলের মিলবে বাড়তি আত্মবিশ্বাস। এখনো এশিয়া কাপের মঞ্চের আশা চলছে বাংলার ফুটবলারদের মনে, তবে তার জন্য করতে হবে অসাধ্য সাধন। মাহফুজুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত।
প্রস্তুতিতে ঘাটতি ছিল এটি সত্য, তবে আত্মবিশ্বাস আর মনোবলে বাংলার ফুটবলাররা ছিল না পিছিয়ে। শক্তির বিচারে এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে 1 পয়েন্ট তারই প্রমাণ। আফগান একাদশে ইউরোপিয়ান ফুটবলারের ছড়াছড়ি। তাদের ওয়ান টাচ আর গতিময় ফুটবলে প্রথমার্ধে কোণঠাসা জামালরা মূলত খেলেছে দ্বিতীয়ার্ধে শেষ 20 মিনিট। পিছিয়ে পড়ে তপুর অসাধারণ গোলে সমতায় ফেরা আর বুকে বুক চিতিয়ে মাথা উঁচু করে শেষ পর্যন্ত লড়াই করার এই মানসিকতা পরবর্তী 2 ম্যাচে বাংলার ফুটবলারদের যোগাবে বাড়তি আত্মবিশ্বাস। তপু ভরমন যে গোলটি করেছেন অসাধারণ একটি গোল করেছেন। তার গোলমুখী বডি ছিল না এবং বলটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে 2 জন ডিফেন্ডারের মাঝখান থেকে যে শুট করেছেন, এটি একটি অসাধারণ গোল। এই খেলার ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে, আগামী ম্যাচগুলি কিন্তু উজ্জীবিত করবে বাংলাদেশ দলের খেলোয়াড়দেরকে। নজর দেয়া যাক ই গ্রুপের টেবিলে। এশিয়ান কাপের আশা এখনো টিকে আছে বাংলাদেশের। সেক্ষেত্রে করতে হবে অসাধ্য সাধন। নিজেদের সবশেষ ম্যাচে কাতারের বিপক্ষে হেরেছে ভারত। সেই ম্যাচে অনেকটাই স্পষ্ট হয়েছে বিশ্ব ফুটবলের বাস্তবতায় শক্তিমত্তার বিচারে কোথায় দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। বাকি 2 ম্যাচে বাংলার ফুটবলের প্রতিপক্ষ ভারত ও ওমান। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভিন্ন রকম খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। চলমান এই ভাইরাসে বিভিন্ন দেশে থমকে যাচ্ছে অর্থনীতির চাকা। বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন ধর্মের মানুষ আশ্রয় নিচ্ছে ভিন্ন রকম কর্মকাণ্ডে। এবার ভেনেজুয়েলার ক্যাথলিক ভক্তরা ডেভিল নৃত্য করে প্রার্থনা করলেন করোনা মুক্তির। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। মানুষের জীবনযাত্রায় করোনা ভাইরাস যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। একটা অস্বস্তি তাড়িয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। বিভিন্ন দেশের মতো অর্থনৈতিকভাবে খুঁড়িয়ে চলছে ভেনেজুয়েলা। এমন অবস্থায় দেশটির ক্যাথলিক ভক্তরা ডেভিল নৃত্য করে করোনা মুক্তির প্রার্থনা করে। মূলত ক্যাথলিকরা আফ্রিকান বংশোদ্ভূত লোকদের আকৃষ্ট করার জন্য এই রীতির সূচনা করেছিল বলে মনে করা হয়, আর যুগ যুগ ধরে তা আঁকড়ে ধরে রেখেছে ক্যাথলিক ভক্তরা। করোনা মহামারীতে আমরা উৎসবহীন সময় পার করছি। আমরা মহামারীতে অতিষ্ঠ হয়ে উঠেছি। আজ এই ডেভিল নৃত্য মূলত সব বিপদ আর শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। ভেনেজুয়েলার রাজধানী ও বৃহত্তম শহর কারাকাসের ধর্মীয় উপাসনালয়ের আশেপাশে এই রীতিতে অংশ নিয়েছিল কয়েকশো মানুষ। মাসুদ রানা, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। আরও জানতে ভিজিট করুন www.news24bt.tv। ধন্যবাদ।